দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমি আন্তরিক স্বাগত জানাই আমার চ্যানেলে। এই চ্যানেলটি শুধু দশম শ্রেণী বলছি, দশম শ্রেণীতে বাক্য আছে বলে, বাক্য বাচ্য পরিবর্তন আছে। সেকেন্ড সেমিস্টারে হয়তো অনেকের বাক্য নেই বা বাচ্য পরিবর্তন নেই, কিন্তু টেস্ট পরীক্ষায় আছে, ফাইনালে আছে। দেখো, বাক্য সম্পর্কে যদি জানতে চাওয়া যায় সেখানে ক্লাস 7, 8, 9, 10 সমস্ত ক্লাসেই কিন্তু বাক্য বাচ্য এসব নিয়ে আছে ব্যাকরণে। ঠিক আছে, বাচ্য নিয়ে নেই কিন্তু বাক্য নিয়ে আছে। শেখাতে বলি দশম শ্রেণীর জন্য স্পেসিফিক বলছি এই জন্য, কারণ দশম শ্রেণীর যে ব্যাকরণে রয়েছে সিলেবাস, সেখানে সমাস, কারক, বাক্য, বাচ্য এই 4টি বিষয় রয়েছে। আচ্ছা, সেখানে আজকে আমি বাক্য নিয়ে বলছি। দেখো, বাক্য নিয়ে বলার আগে আমি বলতে চাই যে এই চ্যানেলের সঙ্গে যারা যুক্ত থাকতে চাইছো, যারা মনে করছো যে যথেষ্ট পরিমাণে ইনফরমেটিভ একটি ভিডিও হচ্ছে এবং সকলের জন্য বেশ গুণগ্রাহী মনোগ্রাহী ভিডিও হচ্ছে, এবং শর্ট ভিডিওগুলোতে চেষ্টা করা হচ্ছে যে কিছু এন্টারটেনিং প্রাকৃতিক দৃশ্য, যেমন সমুদ্র, পর্বত, যে সমস্ত ভৌগোলিক কিছু দৃশ্যপট রয়েছে, সেখানে কিছু গাছপালা, কিছু প্রাকৃতিক শোভাযুক্ত, নৈসর্গিক শোভাযুক্ত দৃশ্য, এটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে পড়াশোনার সঙ্গে এগুলো সম্পৃক্ত হয়ে যায়, এগুলো সম্পর্কিত হয়ে ওঠে এবং পড়াশোনাটা অনেক বেশি সহজ হয়ে যায়। সেই জন্যই শর্ট ভিডিওগুলো সেইভাবেই সাজানো হয়েছে। ঠিক আছে, এখানে কোনো ব্যক্তিগত কোনো কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে না। চেষ্টা করা হচ্ছে যে যাতে পড়াশোনাটা মানে ইতিহাস, ভূগোল, বাংলা যাতে সহজে রপ্ত হয়ে যায়। ঠিক আছে, এটা যেন কোনো রকমের কঠিন মনে হয় না হয়। আচ্ছা, আজকে আমি আসছি বাক্য প্রসঙ্গে। যারা মনে করছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করাটা কিন্তু জরুরি, তা না হলে কিন্তু তুমি ভিডিও নোটিফিকেশান পাবে না। দেখো, বাক্য বলতে গেলে প্রথমেই আমরা বলি যে শব্দ কাকে বলে। শব্দ কি? বর্ণ বা বর্ণ সমষ্টি যখন অর্থবোধক হয়ে ওঠে তখন সেটা শব্দ। আর এবার এক বা একাধিক শব্দের সমন্বয়ে গঠিত শব্দের যে বিন্যাস, সেটাকে বলা হয়, সেটা যদি মনের ভাব প্রকাশ করতে পারে যথাযথভাবে তাহলে, এবং তার আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি, এই 3টে শর্ত যদি পূরণ হয়ে যায় তাহলে সেটি হলো একটি বাক্য। তাহলে বাক্য বলতে গেলে আমরা দেখছি শব্দ বা শব্দের মেলবন্ধন একটা তো থাকছেই, কিন্তু 3টে শর্ত পূরণের কথা বলা হচ্ছে। দেখো, আসক্তি, আকাঙ্ক্ষা, যোগ্যতা। ঠিক আছে, আসক্তি মানে নৈকট্য। নৈকট্য মানে হচ্ছে কি, শব্দগুলো, বাক্যে যে শব্দগুলো তুমি বসাচ্ছ বা তোমরা বসাচ্ছ, সেগুলো যেন একে অপরের সঙ্গে সম্পর্কিত হয়ে থাকে, একে অপরের কাছাকাছি থাকে, যতটা কাছাকাছি থাকা উচিত। যেমন ধরো, আমি যদি বলি আমি একটা কাজের জন্য কলকাতায় যাব। ঠিক আছে, সেক্ষেত্রে আমি যদি এরকম বলি, আমি জন্য কাজের যাব কলকাতা, শুনতে কি ভালো লাগবে? শুনতে ভালো লাগবে না। তার মানে এখানে কি শর্ত পূরণ করা হয়নি? আসক্তি। তাহলে বলা উচিত কি ছিল? আমি একটা কাজের জন্য কলকাতায় যাব। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি? যোগ্যতা। যোগ্যতা মানে কি হচ্ছে, আমরা বলি না যে এলিজিবিলিটি, কতটা সে যোগ্য। কথাটা তো তুমি বললে, মনের ভাবও প্রকাশ হলো, কিন্তু দেখা যাচ্ছে মনের ভাব প্রকাশ করলো ঠিক কথা, কিন্তু যোগ্য নয়। ঠিক আছে, এলিজিবল নয়। যেমন আমরা যদি বলি গরু আকাশে ওড়ে। দেখো, গরু একটা প্রাণীর কথা বলা হলো, আকাশে ওড়ে, মনের ভাবও প্রকাশ করা হচ্ছে, কিন্তু সত্যি কি গরু আকাশে ওড়ে? গরু তো আকাশে ওড়ে না। তাহলে এখানে কোন শর্ত পূরণ করা হয়নি? যোগ্যতা। বাক্যটার যোগ্যতা শর্ত পূরণ করা হয়নি। আচ্ছা, এবার হচ্ছে কি? আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা মানে হচ্ছে মনের আমরা ইচ্ছা, আকাঙ্ক্ষা, এটা তো পুরোপুরি বাক্যের মাধ্যমে প্রকাশ করি। তাহলে যদি আমি বলি আমি আজ বলে থেমে গেলাম, তাহলে কি আমার মনের ভাবটা পুরো প্রকাশ করা হলো না। তার মানে এখানে আমরা আকাঙ্ক্ষা, এই শর্তটাকে আমরা পূরণ করলাম না। তার মানে 3টে শর্ত কিন্তু পূরণ করতে হবে। একটা হচ্ছে যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। মনে রাখবে, আসক্তি মানে নৈকট্য, আকাঙ্ক্ষা মানে মনের ইচ্ছা, যোগ্যতা মানে বাক্যটা
যোগ্য কিনা এটা দেখতে হবে, ঠিক আছে, অর্থবোধক হয়েছে কিনা, ঠিক আছে। আচ্ছা, বাক্য যদি আমরা বলি গঠনগত দিক থেকে বাক্য 3 প্রকার, কোথাও কোথাও 4 প্রকার দেওয়া আছে। 3 প্রকার কেন? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, কিন্তু কোথাও মিশ্র বাক্যের উল্লেখ রয়েছে, ঠিক আছে। সরল বাক্য মানে কি? যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে সেটা হচ্ছে সরল বাক্য, ঠিক আছে। আচ্ছা, যে বাক্যে জটিল বাক্য কি? যে বাক্য একটি প্রধান বাক্য একটি অপ্রধান বাক্য রয়েছে, প্রধান বাক্যটার উপর অপ্রধান বাক্যটি নির্ভর করে, ঠিক আছে, সেটা জটিল বাক্য। যেমন আমি এই ছেলেটিকে চিনি যে আমার বাড়ি এসেছিল, ঠিক আছে। এখানে আমি ছেলেটিকে চিনি প্রধান বাক্য, এখানে ওই যে ছেলেটিকে এসেছিল এটা কিন্তু প্রধান বাক্যের উপর নির্ভর করছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যৌগিক বাক্য। যৌগিক বাক্য একাধিক বাক্য যদি একটি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে, 2 বা ততোধিক বাক্য, যেমন রাম ভালো ছেলে এবং সে রোজ স্কুলে যায়, ঠিক আছে। বৃষ্টি পড়ছে তাই আমি গেলাম না, ঠিক আছে। আচ্ছা, এরকম করে যদি এবং ও এসব দিয়ে মেনলি জোড়া হয় তাহলে হচ্ছে প্রতিটি বাক্য, এখানে প্রতিটি বাক্য কিন্তু স্বয়ংসম্পূর্ণ, আর জোড়া হচ্ছে কি সংযোজক অব্যয় দিয়ে, মনে রাখবে, কিন্তু, এবং, তাই, এসব দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো বাক্য হলো এটা গঠনগত দিক থেকে। অর্থগত দিক থেকেও বাক্য কয়েক প্রকার আছে, সেটা হচ্ছে নির্দেশক বাক্য, প্রশ্নবোধক বাক্য, অনুজ্ঞা বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য। অনুজ্ঞা কি? চার রকম শব্দটা অনুজ্ঞা হয়, 4টে কাজ: প্রার্থনা, উপদেশ, অনুরোধ আর আদেশ, অনুজ্ঞা। আচ্ছা, প্রার্থনা সূচক বাক্যটা আলাদা করেও অনেকে বলে। সন্দেহবাচক বাক্য, আবেগসূচক বাক্য, ঠিক আছে। আর হয় শর্ত সাপেক্ষ বাক্য, এগুলো সব অর্থবোধক বাক্য। হ্যাঁ বাচক বা না বাচক বাক্য হয়, ঠিক আছে। দেখো কি কি বললাম। নির্দেশক বাক্য কিন্তু হ্যাঁ বাচক আর না বাচক দুটোতে হতে পারে, ঠিক আছে। আমি ভাত খাই, নির্দেশক বাক্য। আমি ভাত খাই না, নির্দেশক বাক্য কিন্তু না বাচক, ঠিক আছে। প্রথমটা হ্যাঁ বাচক। আচ্ছা, প্রশ্নসূচক বাক্য হয় অনুজ্ঞা, আর প্রার্থনাটাকে অনেকে আলাদা করে বলে, কিন্তু অনুজ্ঞার মধ্যেই সেটা পড়ে। আচ্ছা, সন্দেহবাচক বাক্য, আবেগসূচক বাক্য এবং শর্ত সাপেক্ষ বাক্য। এবার দেখো বাক্য কিন্তু পরিবর্তন করতে দেওয়া হয়, মানে সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিক, ঠিক আছে, এরম পরিবর্তন করতে দেওয়া হয়। আগামী ভিডিওতে আমি এই পরিবর্তনগুলো খুব সহজে বুঝিয়ে দেবো, সঙ্গে থেকেও। আশা করছি ভিডিও খুব ভালো লাগছে, এবং তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করে নিয়ে এই চ্যানেলের সঙ্গে থাকলে এবং লাইক কমেন্ট করলে আমার খুবই ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, টাটা, বাই।